প্রিয় দর্শক, এই মুহূর্তে জানিয়ে দেব নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ আপডেট। বেতন বৃদ্ধির প্রধান 4টি বাধা। বেতন কেন বেশি বাড়ছে না জেনে নিন, থাকছে বিস্তারিত। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বিস্তারিত। সর্বনিম্ন বেতন বেশি না হওয়ার পেছনে 4 বাধা। কর্মকর্তাদের মনোভাব, পে কমিশনের সম্ভাব্য ধারণা, রেশিও ও প্রশ্নমালার প্রভাব। অনেকেই আশা করছেন সর্বনিম্ন বেতন হবে 25,000, আবার কেউ বা ভাবছেন 35,000 টাকা। কিন্তু বিশ্লেষণে দেখা যাচ্ছে এর পেছনে রয়েছে 4টি বাধা। যে 4 বাধার কারণে সর্বনিম্ন বেতন 25,000 ঊর্ধ্বে কখনোই হবে না। বাধা 1, উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোভাব। উচ্চপদস্থ কর্মকর্তাদের একাংশ মনে করেন নিম্ন পদের বেতন একসাথে বাড়লে প্রশাসনিক ভারসাম্য নষ্ট হবে, অফিসার স্তরের সঙ্গে পার্থক্য কমে যাবে। তাই কমিশন নিশ্চয়ই তাদের যুক্তিকেই বেশি গুরুত্ব দিবে। বাধা 2, পে কমিশনের সম্ভাব্য ধারণা। পে কমিশনের বিশ্লেষণ কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করছে। তাদের মধ্যে অন্যতম একটি হচ্ছে বেতন বেশি বাড়লে বাজারে মূল্যস্ফীতি বেড়ে যাবে। পে কমিশনের এই ধারণা এবং পে স্কেল প্রতি বছর আসে না, কিন্তু কখন আসবে তা কমিশন ঠিক জানে না। অথচ তারা মূল্যস্ফীতির দোহাই দিয়ে সর্বনিম্ন বেতন কখনোই বেশি বাড়াতে রাজি হবে না। অথচ মূল্যস্ফীতি প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই কারণে বড় ধরনের বেতন বৃদ্ধি এখন সীমিত হতে পারে। বাধা 3, বেতন কাঠামোর রেশিও। কমিশন সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত 1:8 থেকে 1:10 রাখার পরিকল্পনা করছে। এই রেশিও বজায় রাখার কারণে সর্বনিম্ন বেতন কখনোই 20 থেকে 25,000-এর ঊর্ধ্বে হবে না। বাধা 4, সাধারণ জনগণের প্রশ্নমালার প্রভাব। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ জনগণের অংশগ্রহণ। প্রশ্নমালায় সর্বনিম্ন বেতনের অপশন রাখা হয়েছে 12,000 টাকা। যদি জনগণের একটি বড় অংশ কম অপশন বেছে নেয়, তাহলে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়তে পারে। চলুন আমরা দেখে নিই প্রশ্নমালায় কি ধরনের প্রশ্ন জনগণের জন্য দেয়া হয়েছে এবং জনগণ কি ধরনের উত্তর করতে পারে। এটি হচ্ছে জনগণের বা সাধারণ নাগরিকের জন্য প্রশ্নমালা। তার প্রথম ধাপে তেমন কিছুই নেই, কিন্তু দ্বিতীয় ধাপে তথ্যসমূহ আছে। আমরা দ্বিতীয় ধাপটি লক্ষ্য করি। এখানে 5 নং প্রশ্ন আছে, সরকারের বিদ্যমান বেতনক্রমের 20টি গ্রেডকে আপনি সমর্থন করেন? জনগণ সাধারণত মনে করে সরকারি চাকরিজীবীদের বা কর্মকর্তা বা কর্মচারীদের বেতন অনেক বেশি, তাদের ইনকাম অনেক হয়, তাদের স্বাভাবিক জীবনযাত্রা সাধারণ মানুষের চেয়ে অনেক হাই, যে কারণে তারা কখনোই এইসব প্রশ্নকে পজিটিভলি আনসার দিবে না। তো 5 নং প্রশ্ন নিশ্চয়ই তারা হ্যাঁ উত্তর দিবে। প্রশ্ন 8, সরকারি চাকরিজীবীর 6 সদস্যের পরিবার বা খানার জন্য বর্তমানে সর্বনিম্ন মূল বেতন কত হওয়া উচিত বলে মনে করেন? এই প্রশ্নে যখনই তারা অ্যান্সার দিতে যাবে তখনই এখানে শো করবে বা কমিশন এখানে প্রশ্ন সর্বনিম্ন অ্যান্সার এখানে সেট করে দিয়েছে যে সর্বনিম্ন অনুমোদিত সংখ্যা 12,000 টাকা। এখানে নিশ্চয়ই জনগণ 12,000-এর বেশি দিতে চাবে না, কারণ জনগণের ধারণা যে সরকারি চাকরিজীবীদের বেতন অনেক বেশি। 9, সরকারি সকল কর্মচারীর জন্য একই হারে বেতন বৃদ্ধিকে আপনি সমর্থন করেন? এখানে হ্যাঁ বা না যাই দেখ না কেন, এটা খুব একটা ইফেক্ট পড়বে না। 11, আপনি কি বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের সাথে আনুপাতিক হওয়া উচিত বলে মনে করেন? জনগণ সাধারণত না অ্যান্সার দিবে। মূল বেতনের বিপরীতে বাড়ি ভাড়া ভাতা বর্তমানে 35 থেকে 65 কি যথার্থ? এখানে অবশ্যই তারা হ্যাঁ উত্তর দিবে। আপনি কি মনে করেন সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান মাসিক চিকিৎসা ভাতা বর্তমান 1500 টাকা যথেষ্ট? তারা অবশ্যই হ্যাঁ অ্যান্সার দিবে। আপনি কি মনে করেন সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান শিক্ষা ভাতা বর্তমান 500 টাকা, এক সন্তান সর্বোচ্চ 1000 টাকা, 2 সন্তান যথেষ্ট? এটাও তারা হ্যাঁ অ্যান্সার দিবে। সরকারি চাকরিজীবীদের জন্য নববর্ষ ভাতা বিদ্যমান মূল বেতনের 20% যথেষ্ট মনে করেন? তারা অবশ্যই হ্যাঁ অ্যান্সার দিবে। সরকারি সকল কর্মচারীর সকল গ্রেডের জন্য কি রেশন সুবিধা থাকা উচিত? তারা দিবে না। সর্বক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের ঝুঁকি ভাতা চালু করা উচিত বলে মনে করেন? তারা দিবে না। সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বাজার দর মোতাবেক করার লক্ষ্যে মূল্যস্ফীতির সাথে সমন্বয়পূর্বক বেতন বৃদ্ধি আরম্ভ করা উচিত কিনা? তারা দিবে না। বিদ্যমান পেনশনের সুবিধা সর্বশেষ বেতনের 90% কি যথেষ্ট বলে মনে করেন? তারা দিবে হ্যাঁ। হ্যাঁ হলে যুক্তি বলবে যে তাদের বেতন অনেক বেশি। 28, ভোক্তামূল্য সূচক সিপিআই অনুযায়ী জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা করে সরকারি পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীদের পেনশন বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে কি বলে মনে করেন? তারা দিবে না। পেনশনারদের জন্য বর্তমানে প্রদত্ত চিকিৎসা ভাতাকে যথেষ্ট বলে মনে করেন? তারা দিবে হ্যাঁ।
32 সরকারি কর্মচারীর কর্মদক্ষতা কোন ভিত্তিতে নির্ধারণ করা উচিত বলে আপনি মনে করেন? একাধিক উত্তর দেওয়া যেতে পারে, তারা সব টিকচিহ্ন দিবে সততা, দক্ষতা, উদ্ভাবন, সৃজনশীলতা, সেবার মান, সময়ানুবর্তিতা। 34 সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বল্প বেতন কি দুর্নীতির অন্যতম কারণ বলে আপনি মনে করেন? তারা দিবে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে কি দুর্নীতি হ্রাস পাবে মনে করেন? না। তাহলে দেখা যাচ্ছে সাধারণ জনগণের জন্য যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর সাধারণ জনগণ বেশিরভাগই নেগেটিভলি দিবে, এটাই বাস্তবতা। এবং এটাকে যদি গুরুত্বভাবে দেখে পে কমিশন, তাহলে নিশ্চয়ই বেতন খুব বেশি বৃদ্ধি পাওয়ার কথা না। এ সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।